সাকিব আল হাসানকে স্বাগত জানাচ্ছি জার্মানির বনশন থেকে। সাকিব, আপনাকে স্বাগত জানাই। সাকিব এই মুহূর্তে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসনে, মিড ওয়েস্ট যেখানে বলে সাকিব মনে হয় খামার করার কথা চিন্তা করছেন, ওখানে বড় বড় খামার আছে। আমি দেখে এসেছিলাম, সাকিবকে অনেকটা লাগছেও সেরকম যে মিড ওয়েস্টের তরুণ কৃষক যাকে মনে হয় খুব সুখী এবং ভালো। সাকিব, আপনার সম্পর্কে একটু বলেন। আমরা জানি যে আপনি অতি সম্প্রতি বাবা হয়েছেন, আরেকটি চমৎকার রাজকন্যার পিতা হয়েছেন, আপনি মা, 2 বাচ্চা। আপনি কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আমি তো বেশ কিছুদিন আগে দেশ থেকে আসলে আসলাম বোধ হয় আমি মার্চের 19 কিংবা 20 তারিখের দিকে। তারপরে তো সব লকডাউন হওয়া শুরু হলো। আলহামদুলিল্লাহ লাস্ট মান্থের 24 তারিখে বাচ্চা হয়, কন্যা সন্তান আরেকজন। আলহামদুলিল্লাহ ওর নাম রেখেছি আমরা ইরাম, অর্থ হচ্ছে জান্নাত। দোয়া করবেন আপনারা সবাই বাচ্চার জন্য। বাচ্চা মা দুইজনই ভালো আছে, বড় মেয়েও ভালো আছে। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, সুস্থ আছে এখানে। যদিও প্রতিটা মুহূর্তই আসলে শঙ্কার ভেতরেই কাটে এখানে, যেহেতু বের হওয়া যায় না, আসলে বাইরে কি হচ্ছে আমরা কেউ জানি না, অজানা আমাদের কাছে। তো স্বাভাবিকভাবে একটা শঙ্কা থাকেই, বাট তারপরে ওভারঅল বলবো যেহেতু নতুন মেহমান এসেছে, সময় ভালোই কাটে। একটা তথ্য জানিয়ে রাখি যে সাকিব যেহেতু আরেকটা টাইম জোনে আছেন, সাকিবের এখানে এখন হচ্ছে রাত 12টা। সাকিব, আমি যদি ঠিক করে থাকি, না 2টা, রাত 2টা। ও রাত 2টা। সাকিব এতক্ষণ মানে আমরা উনার কাছে যা শুনেছি যে 2 মেয়েকে সময় দেওয়া এবং নানা কারণে উনার ব্যস্ত জীবনী যাচ্ছে। তারপর আমরা আমাদেরকে সময় দিয়েছেন, সাকিবকে অনেক ধন্যবাদ। তো সময় দেওয়াটা নিয়ে একটা ছোট গল্প আছে, গল্পটা আমি আপনাদেরকে একটু বলি। সাকিব আছেন সামনে। আমি অনেক মানুষকে ইন্টারভিউ করেছি আসলে জীবনে, বা অনেকে প্রশ্ন করেছি, কিন্তু সাকিব আল হাসান ব্যাপারটা এরকম আমার কাছে যে যখনই সাকিব আল হাসানের সঙ্গে আমার দেখা হয়েছে, আমি সাকিব আল হাসানের একটা লম্বা ইন্টারভিউ করেছি আসলে 2016 সালে, প্রায় 3-4 ঘন্টা ধরে ইন্টারভিউ করে এটাকে 3-4 পর্বে টেলিভিশনে দেখানো হয়েছে। কিন্তু আমি সারাক্ষণই অনেক নার্ভাস ছিলাম। সাকিব আমাকে নার্ভাসনেস কাটাতে সাহায্য করেছে নানাভাবে, নানা কথা টথা বললে। এখনও আমি যথেষ্ট পরিমাণে নার্ভাসই আছি। এবং সাকিব যখন রাজি হলেন যে হ্যাঁ আমাদের সঙ্গে উনি কথা বলবেন, তখন আমার মনে আছে যে আমাদের প্রযোজক আরাফাত এবং আমি এটা নিয়ে আলোচনা করতেছিলাম এবং বলতেছিলাম যে সাকিব রাজি হওয়া মানে আমাদের জন্য এটা অনেক বড় ব্যাপার। কতক্ষণ পরে আমার কাছে একটা মেসেজ আসলো যে সাকিব আল হাসান তো আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা এর জন্য কত টাকা দিব। আমরা মোটামুটিভাবে আমাদের হজম হয়ে যাওয়ার অবস্থা যে আমরা তো সাকিব আল হাসানকে টাকা দেওয়ার মতো অনুষ্ঠান এটা না। তারপর আমরা বললাম যে একটা টোকেন টাকা আমরা দিই। সাকিব আল হাসান বলছেন যে হ্যাঁ টোকেন কোনো অসুবিধা নেই, কিন্তু টোকেন টাকাটা দিতে হবে সাকিব আল হাসান ফাউন্ডেশনকে, যেই সাকিব আল হাসান ফাউন্ডেশনটা সাকিব আল হাসান চালান এবং সেটা দিয়ে বিভিন্ন মানুষকে সাহায্য করে থাকেন। এবং সাকিব সেই ফাউন্ডেশনের ব্যাপারে কতটা প্যাশনেট সেইটা বোঝানোর জন্য আমি আসলে এই গল্পটা একটু বললাম। তারপর আমরা সাকিব আল ফাউন্ডেশন সম্পর্কে সাকিব আল হাসানের থেকে একটু শুনতেও চাই। সাকিব, আসলে ফাউন্ডেশনটা করার উদ্দেশ্য এই সিচুয়েশনের জন্য না, অবশ্যই ফাউন্ডেশনটা অনেক আগে থেকেই ফর্ম করে রাখা হয়েছিল। এটার মেইন উদ্দেশ্য ছিল অবশ্যই স্পোর্টস বেসড, যেহেতু আমি স্পোর্টসের একজন মানুষ। সো এটার ফার্স্ট টার্গেট ছিল যে স্পোর্টস নিয়ে কাজ করা, একাডেমি কিংবা অসচ্ছল ক্রীড়াবিদ তাদের নিয়ে কাজ করা। যেহেতু আমার আসলে ওভাবে সময় হয়ে উঠছিল না, তো এটা নিয়ে আসলে ওভাবে কাজ করা হয়নি। এটা নিয়ে আরো 2টা প্ল্যান আছে, যেটা হচ্ছে যে এডুকেশন এবং হেলথ, এই 2টা সেক্টরেও এই ফাউন্ডেশনটা নিয়ে আসলে কাজ করার ইচ্ছা ছিল। সো এই বেসিক্যালি এই 3টা সেক্টর নিয়ে কাজ করার ইচ্ছাতেই এই ফাউন্ডেশনটা তৈরি করা হয়। বাট এটা কখনো আত্মপ্রকাশ করেনি কিংবা এটার কোনো কাজও করা হয়নি সত্যি কথা বলতে। কারণ আমার ইচ্ছা ছিল যে যখন করব আসলে খুব ভালোভাবেই করব। যেহেতু এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের সামনে এসে গেল, বা এটা আসলে কারো তো হাতে নাই, এবং এরকম একটা সিচুয়েশন যেহেতু সামনে চলে এসেছে, তখন আমি আসলে ভাবলাম যে ওয়াই নট আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে কিছু করার চেষ্টা করি, বা আমার সামর্থ্যের ভেতরে যতটুকু সম্ভব আমি এই খারাপ সময় যদি করতে পারি, আমার নিজের কাছে ভালো লাগবে, অন্যদের কাছে হয়তো ভালো লাগবে, অনেকে ইন্সপায়ার হবে কিংবা অনেকে সাহায্য হবে, সেটা বড় কথা না। সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার নিজের কাছে ভালো লাগবে কিংবা নিজের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হবে। তো এই কারণে আসলে এই তাড়াহুড়া করে আসলে এটা আত্মপ্রকাশ করা, তা না হলে এটা আসলে ছিলই ফাউন্ডেশনটা, বাট কখনো ওভাবে আত্মপ্রকাশ করেনি। সাকিব, একটা জিনিস আমি একটু জানতে চাই যে এই বছরের শুরুতে
বছরের শুরুতে না 2-3 মাস আগে আমি যদি বলি করোনা ক্রাইসিসটা খুব পাওয়ার আগে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অনেক রকম কথা হয়েছিল, তখন আপনি একটি বড় ব্যাখ্যাও দিয়েছিলেন যে আসলে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি তো সব আপনার পক্ষে এরকম করে দেখা সম্ভব না, প্র্যাকটিক্যালি এইটার মধ্যে আসলে আমরা আশাও করি না আপনি এটা দেখবেন। কিন্তু আপনি যেসব ব্যবসা বাণিজ্যে আপনার নাম ব্যবহার করা হচ্ছে বা আপনি যেগুলিতে জড়াচ্ছেন সেগুলি আপনাকে আসলে বড় একটা চাপের মধ্যে ফেলছে কিনা? মানে আসলে তো ব্যবসা খুব সরল কথা না, বা আপনি একটা খুব ব্যবসায়ী মানসিকতার লোক কিনা সেটাও আমি খুব ভালো বুঝতে পারি না আসলে। আসলে যেটা হচ্ছে যে মানে আমি যখন ব্যবসার ভেতরে ঢুকবো কিংবা ব্যবসা নিয়ে চিন্তা করব তখনই এইগুলো নিয়ে আসলে বলা সম্ভব। একটা জিনিস যেটা হচ্ছে যে হ্যাঁ, যেগুলোর সাথে আসলে আমার নাম আছে অবশ্যই আমার সেখানে রেসপন্সিবিলিটি আছে কিংবা থাকবে, এটা স্বাভাবিকই। এবং সেই জায়গাটাতেও আসলে আমার শিক্ষা নেওয়ার বিষয় আছে যে এইগুলা কিভাবে আরো বেটার ওয়েতে রান করা যায়, কিভাবে আরো অর্গানাইজড ওয়েতে রান করা যায়, এবং কোনো ল্যাব ছাড়া কিংবা কোনো গাফিলতি ছাড়া যেন সব কাজগুলো সম্পন্ন হয় সেটা কিভাবে ঠিক করা যায়, সেটাও অবশ্য আমার দায়িত্বের ভেতরই পড়ে। সাকিব, আরেকটা জিনিস আছে, আপনার বন্ধু দীর্ঘকালের, আমি যদি বলি যে আপনারা একসাথে অনেক লম্বা সময় খেলেছেন, তামিম। তামিম আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে কয়জন আমরা দেখেছি যে টেলিভিশনে উপস্থাপনা করেন তার মধ্যে তামিমকে আমার অসাধারণ মনে হচ্ছে। সে অসাধারণ উপস্থাপনা করছেন, অসাধারণভাবে খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক, মাশরাফি, কাল কিছু সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন। আপনার সঙ্গে আপনি সেগুলি দেখেছেন কিনা? আপনার সঙ্গে তামিমের এরকম কথা হওয়ার কোনো জায়গা আছে কিনা, এটি একটু বলে আমি মূল প্রসঙ্গে আসি, যেটি বলতে চাইছি। আমি পর্ব যদি বলেন তাহলে মনে হয় দুটা দেখেছি, দুইটা পর্ব দেখা হয়েছে। যেহেতু আসলে টাইমের ডিফারেন্স থাকে, পরে অবশ্যই ইউটিউবে দেখা যায়, এবং যে দুইটা পর্ব দেখা হয়েছে আসলে পরে ইউটিউবেই দেখা হয়েছে। যেটা হয় যে আসলে দুই মেয়েকে সামলানোর পরে যতটুকু সময় থাকে চেষ্টা করি নিজেকে কিভাবে দেয়া যায়। এখন একটা ভালো টাইম আমার জন্য রাত 2টা, এটা হচ্ছে যে একটু পরে সেহেরির টাইম হয়ে যাবে এখানে। বাচ্চা দুইজনই এখন ঘুমের অবস্থায় আছে, দুই বাচ্চাই মানে ঘুমিয়ে পড়েছে। তো যদিও ছোট বাচ্চা উঠে যাবে, ও হয়তো নেক্সট 1-2 ঘন্টার ভেতরেই উঠে যাবে। নর্মালি প্রতি 3 ঘন্টা পর পর উঠে খাই, ডাইপার চেঞ্জ করতে হয়, এবং তারপরে আবার ইয়েতে যায়, ঘুমাই যায়। তো এই কারণেই একটা ব্রেক আসে, এই কারণে আসলে টাইমটা আপনার সাথে ওইভাবে অ্যাডজাস্ট করা। আচ্ছা, তো এইটা ফ্যান্টাস্টিক। আমি যেটি বলতে চাইছিলাম, তামিম যাদের সাথে কথা বলছেন, মানে মুশফিক, রিয়াদ, মাশরাফি কিংবা নতুন খেলোয়াড়দের মধ্যে তাসকিন বা রুবেল, তাদের সব কথোপকথনে বা সব আলোচনায় কিন্তু আলাদাভাবে আপনার কথা আসছে। মানে আপনার যে প্রভাব বা আপনার যে আপনাকে যে মিস করা, আপনাকে যে মনে করা, সেটি কিন্তু একটি বিশাল জায়গা থেকে আছে আমাদের যারা খেলোয়াড়। কারণ আপনি দেখবেন আলাপ হচ্ছে মাশরাফি এবং তামিমের মধ্যে, প্রশ্ন হচ্ছে তামিম মাশরাফিকে প্রশ্ন করছেন যে আপনি এটা এখানে কেন করছেন বা এই ডিসিশন কেন নিচ্ছেন। মাশরাফি কিন্তু আপনার কথা আলাদা করে বলছেন এবং সেখানে আপনার ক্যারেক্টার আমরা কিছুটা বুঝতে পারছি।